পাবনা 1 ও 2 আসনে নির্বাচন স্থগিত। ইসি রহমানুল মাসুদের দাবি সঠিক নয় বলছে জনসংযোগ দপ্তর। প্রার্থিতা ফিরে পেতে আপিলের শেষ দিন আজ। রাজনৈতিক নেতাদের হত্যায় দৃশ্যমান পদক্ষেপ নেই, ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুল। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে তৎপর সরকার, জানালেন প্রেস সচিব। নির্বাচন এগিয়ে এলেও রাজধানীর বেশিরভাগ থানায় গাড়ি সংকট, হাতে গোনা টহল টিমের সীমিত নজরদারিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ। এবং ঘন কুয়াশায় বাস ট্রাক সংঘর্ষে চট্টগ্রামের মিরসরাইয়ে নিহত 3। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল একজনের, কুমিল্লায় বাস উল্টে 2 জনের মৃত্যু। দর্শক শুনছিলেন শিরোনাম, স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি তন্ময় কুমার রায়। পাবনা 1 ও 2 আসনে নির্বাচন স্থগিত। ইসি রহমানুল মাসুদের এমন দাবি সঠিক নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ দপ্তর। এর আগে সকালে ইসি মাসুদ গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছিলেন, আপিল বিভাগের আদেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হোসেন জাহিদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসন পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশন গত বছরের 4 সেপ্টেম্বর এই সংক্রান্ত চূড়ান্ত গেজেট প্রকাশ করে। তাতে সাথিয়া উপজেলার পুরোটা নিয়ে পাবনা 1 আসন এবং সুজানগর ও বেড়া উপজেলাকে মিলিয়ে পাবনা 2 আসন চূড়ান্ত করা হয়। ওই গেজেটের এই 2টি আসন সংক্রান্ত অংশটুকুর বৈধতা নিয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। প্রাথমিক শুনানি শেষে গত বছরের 17 সেপ্টেম্বর হাইকোর্ট রুল দেন। চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট রুল যথাযথ ঘোষণা করে গত 18 ডিসেম্বর রায় ঘোষণা করেন। রায়ে ইসির গেজেটের অংশটুকু আইন বহির্ভূত ঘোষণা করা হয়। একই সঙ্গে পাবনার সংসদীয় আসন দুটির আগের মতো পুনর্বহাল করে গেজেট প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয়। এরপর গত 24 ডিসেম্বর পাবনার আসন দুটি নিয়ে আগের সীমানা বহাল রেখে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি। তবে সীমানা সংক্রান্ত এই বিষয়গুলো চূড়ান্ত মীমাংসা না হয় আসন দুটির নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত দেয় আপিল বিভাগ। ইসি আব্দুর রহমানুল মাসুদ বিষয়টি নিশ্চিত করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে 1 ও 2 স্থগিত করা হয়েছে কোন পর্যন্ত আদালত পরবর্তী আদেশ না পর্যন্ত। আইনি জটিলতা শেষ হলে আসন দুটির নির্বাচনী কার্যক্রম পুনরায় শুরু হবে বলে জানান তিনি। হোসেন জাহিদ, এখন ঢাকা। সীমানা জটিলতায় পাবনা 1 ও 2 আসনে নির্বাচন স্থগিত রাখার খবরটি সঠিক নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ দপ্তর। যদিও সকালে এই 2 আসনে নির্বাচন স্থগিত বলে জানান ইসি আব্দুর রহমানুল মাসুদ। এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদনের শেষ দিন আজ। 5 দিনে এ পর্যন্ত আপিল আবেদন জমা পড়েছে 505টি। এ নিয়ে আরও জানাতে ইসি থেকে যুক্ত হচ্ছেন হোসেন জাহিদ। জাহিদ, পাবনার 2টি আসনে নির্বাচন নিয়ে ধোঁয়াশার কারণ কি? প্রার্থীদের মনোনয়ন বাতিলের আদেশের বিরুদ্ধে আপিলের শেষ দিনে আসলে কয়টি আবেদন জমা পড়েছে? রাত্রি একটু ভিন্ন মত তৈরি হয়েছে। সকালে আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে একজন নির্বাচন কমিশনার তিনি মুঠোফোনে জানিয়েছিলেন যে আসলে এই 2টি আসনে যেহেতু সীমানা সংক্রান্ত আইনি জটিলতা আছে এবং হাইকোর্টের একটা আদেশও রয়েছে, সেটি বিষয়ে ধোঁয়াশার কারণে মূলত নির্বাচন স্থগিতের খবর তিনি জানিয়েছিলেন। তবে এটি আসলে নির্বাচন কমিশনের সম্মিলিত কোনো সিদ্ধান্ত নয় কিংবা কমিশনের সভায় গৃহীত কোনো সিদ্ধান্ত নয়, এমনটি জানিয়েছেন যে জনসংযোগ শাখা রয়েছে নির্বাচন কমিশনের সচিবালয়ের, সেখান থেকে। কাজেই এই বিষয়ে আমরা এখনো অনিশ্চিত যে আসলে কোন সিদ্ধান্তটি আসলে চূড়ান্তভাবে এটি গৃহীত হবে কিংবা আদৌ নির্বাচন যে স্থগিতের ঘোষণা সেটি আসলে টিকবে কি টিকবে না। তবে আজকে যেহেতু আপিল গ্রহণের শেষ দিন, কাজে এখানে আমরা একটি শুক্রবারের নির্বাচন কমিশনের যেটি নিরুত্তাপ দিন থাকে, আজকে একেবারেই ব্যতিক্রম দিন এবং সকাল থেকেই মূলত এখানে যে প্রার্থীরা কিংবা প্রার্থীর পক্ষে বিপক্ষে এখানে আপিল গ্রহণ করা সেটি কিন্তু চলমান রয়েছে। এবং আজকে এই পঞ্চম এবং শেষ দিনে এসে মূলত এখন পর্যন্ত 58 জন প্রার্থীর পক্ষে কিংবা বিপক্ষে
এই আপিল গ্রহণ করা হয়েছে এবং যেহেতু আজ বিকাল 5টা পর্যন্ত এই কার্যক্রম চলবে, কাজে এই সংখ্যাটি যে পরিবর্তনশীল সেটি আমরা বলতে পারি। এবং গতকাল 4 দিনের শেষ যে সংখ্যাটি দাঁড়িয়েছিল সেখানেও প্রায় 469 জন আপিল করেছিলেন। কাজেই এই যে প্রক্রিয়াটি এটি চলমান রয়েছে এবং এই মুহূর্তে যদিও নামাজের একটি বিরতি চলছে এবং দুপুর 2:30 নাগাদ আবারও এই আপিল গ্রহণ যে প্রক্রিয়া সেটি পুনরায় চালু হবে। তবে তার আগে থেকেই, সে চালু হওয়ার আগে থেকেই মূলত এখানে প্রার্থীরা, যেহেতু শেষ দিন, কাজে প্রার্থীদের পক্ষে বিপক্ষে সেই মনোনয়ন যে বাতিলের সিদ্ধান্ত কিংবা গ্রহণের সিদ্ধান্ত, সে বিষয়ে যে আপিলের সিদ্ধান্ত, সেই বিষয়ে কিন্তু তারা এখানে এসে ভিন্ন মত সেটি পোষণ করছেন। এবং এখানে যারা মূলত মনোনয়ন বাতিল হয়েছে তাদের কিন্তু ঘুরে ফিরে একটি সমস্যায় বারবারই উঠে আসছে, যে তাদের ঋণ সংক্রান্ত কিংবা ব্যাংক সংক্রান্ত জটিলতা সেটি। এর পাশাপাশি যারা নিরপেক্ষ কিংবা যারা স্বতন্ত্র প্রার্থী আছেন তাদের জন্য একটি আইনি বাধ্যবাধকতা আছে যে আসলে 1% ভোটারের সমর্থন প্রয়োজন। এবং অধিকাংশ যারা স্বতন্ত্র প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে সেই সমর্থনটি জানাতে কেউ হয়তো বা গড়মিল করেছেন, কেউ হয়তো বা ভিন্ন তথ্য দিয়েছে যা আসলে নির্বাচন কমিশন একমত হতে পারেননি। কাজেই এই আপিল প্রক্রিয়া আজকে 5টা পর্যন্ত চলবে। এখন পর্যন্ত আজকের দিনে এসে এটি 58 জনে দাঁড়িয়েছে। সংখ্যাটি কত দাঁড়াবে সেটি হয়তো বা আমরা 5টার পরে জানতে পারবো। রাত্রি ইসি থেকে যুক্ত ছিলেন সহকর্মী হোসেন শাহিদ। রাজনৈতিক নেতাদের হত্যায় দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এ সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় জানিয়ে নির্বাচনের সময় সহিংসতার ঘটনার পুনরাবৃত্তির যেন না হয় সে বিষয়ে সরকারকে সক্রিয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান দলের মহাসচিব। এছাড়া ছাত্র সংসদ নির্বাচন জাতীয় পর্যায়ে যে নির্বাচন হবে সেখানে প্রভাব ফেলবে না বলেও জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে গণভোটে আমরা নিজেরাই একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন চেয়েছিলাম, সেভাবেই হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না, কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি। 1 বছরেই সব সংস্কার হলে নির্বাচন সরকার 5 বছর কেন সময় নেয়, এমন প্রশ্ন রেখেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার তার মেয়াদের কথা চিন্তা করে কেবল নির্বাচনের সাথে সম্পৃক্ত 6টি প্রস্তাব নিয়ে জুলাই সনদ করেছে। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক সম্মেলনে এ কথা বলেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। যেগুলো নির্বাচনের সাথে সম্পৃক্ত সেগুলো নিয়ে এই সনদটা করা হয়েছে। তার অর্থ এই না মিডিয়া, হেলথ এগুলো সম্পূর্ণ উপেক্ষা করা হচ্ছে। সাভারের ইটভাটাকে নিয়ন্ত্রণে রাখা, জিরো সয়েল বাস্তবায়ন করা, উন্মুক্ত স্থানে বর্জ্য না পোড়ানো এবং যেখানে সেখানে নির্মাণ সামগ্রী ফেলে না রাখা। 5 নম্বর হচ্ছে গাড়ি থেকে কালো ক্ষতিকর ধোঁয়া। এইটা যদি আমরা আগামী 3 বছরের মধ্যে বন্ধ করতে পারি, আমি আপনাদেরকে বলছি 3 বছরের মধ্যে বাংলাদেশের বায়ু দূষণের পরিমাণ SPM 150-এ নামিয়ে আনা সম্ভব। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে সরকার তৎপর বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বেলা 11টার দিকে ময়মনসিংহের শিববাড়ি মন্দির পরিদর্শন করে এ কথা বলেন তিনি। প্রেস সচিব আরও বলেছেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় শোক প্রকাশ ও শোক বইয়ে স্বাক্ষর করা হয়েছে, যা দেখে কিছু মানুষ লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে এখন পর্যন্ত নির্বাচনকে সুষ্ঠু করতে সরকার তৎপর বলে জানান তিনি। এর আগে নগরীর শিববাড়ি মন্দির পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রেস সচিব। এছাড়া জুবলি রোডে বুড়া পীরের মাজার ও হজরত শাহ সুফি সৈয়দ কালু শাহর মাজার পরিদর্শন ও মোনাজাত করেছেন তিনি। সেখানে ধর্মীয় সম্প্রীতি ও মাজারের নিরাপত্তা জোরদারের বিষয়ে গুরুত্ব দেন প্রেস সচিব। লেভেল প্লেইং ফিল্ড দু একটা কথা বলেন, বাট আমরা দৃশ্যমান কোনো এমন কিছু দেখছি না যে জন্য মানে কেউ বলতে পারবেন যে দেশে লেভেল প্লেইং ফিল্ড নেই। আমরা মনে করছি পুরোপুরি লেভেল প্লেইং ফিল্ড আছে এবং এটা সমস্ত ছোট পার্টির জন্য যেরকম, বড় পার্টিগুলোর জন্য সেরকম। আমরা চাই সবাই দল বলে যে আমরা গণভোটে হা ভোট দিব এই জন্য যে আমরা যাতে বাংলাদেশে আর ফ্যাসিস্ট কোনো রাজত্বের কায়েম না হয়। নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তেজনা। বিভিন্ন এলাকায় টার্গেট কিলিং, প্রার্থীদের হুমকি, এমনকি প্রার্থী ও সমর্থকদের গুলি করে হত্যার ঘটনায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এমন পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষায় কতটা প্রস্তুত পুলিশ প্রশাসন, ব্যাখ্যা জানাচ্ছেন আরিফ হোসেন।
নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে সহিংসতার আশঙ্কা। দেশের বিভিন্ন স্থানে প্রার্থীদের উপর হুমকি, হামলা এবং প্রাণহানির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে রাতে চলাচলে সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীদের মধ্যে দেখা যাচ্ছে চরম নিরাপত্তাহীনতা। নির্বাচনের প্রার্থী, তাদের সমর্থক ও জুলাই যোদ্ধাদের ওপর একের পর এক হুমকি কাঁপন ধরাচ্ছে মানুষের বুকে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত টার্গেট কিলিংয়ের সংখ্যা নিয়েও কথা বলছে বিভিন্ন মহল। যদিও এসব ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে তৎপর থাকার কথা জানিয়েছে পুলিশ। এমন পরিস্থিতিতে কতটুকু প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী দেখতে আমরা ঘুরে আসতে চাই রাজধানীর আদাবর থানায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের যেমন জীবনের হুমকি রয়েছে, তেমনি টার্গেট কিলিংয়েরও হুমকি দেওয়া হচ্ছে। এছাড়া ভোটাররা যাতে ভোট কেন্দ্রে যেতে না পারেন সেজন্য বিভিন্ন মহল হুমকি ধামকি দিচ্ছেন ভোটারদের। আমরা দেখতে চাই রাজধানীর থানাগুলো এই নির্বাচনকে নিরাপদ রাখতে এবং ভোটারদের ঝুঁকিমুক্ত ভোট কেন্দ্র দিতে কতটুকু প্রস্তুত। মাত্র 4টি টহল টিম ও প্রায় 100 জন সদস্য নিয়ে চলছে এই থানা। ক্রাইম এলাকা বাংলাদেশের ভিতরে, এই ঢাকা শহরের ভিতরে 50টা থানার মধ্যে আদাবর এবং মোহাম্মদপুর থানা সে ব্রিটিশ আমল থেকে ক্রিটিক্যাল, এখনও সে ক্রিটিক্যাল। এবার একটু খোঁজ নেওয়া যাক মোহাম্মদপুর থানায়। এই থানায় মাত্র 9টি টহল টিম থাকলেও অধিকাংশ পুলিশ এসেছে ঢাকার বাইরে থেকে। লেগুনা ও হাতে গোড়া কয়েকটি গাড়ি দিয়েই নিতে হচ্ছে এই এলাকার নির্বাচনের প্রস্তুতি। এর আগে পোস্টিং ছিল কোথায়? এর আগে ছিলাম খুলনা। খুলনায়। ঢাকায় কি প্রথম? আচ্ছা, ওই আপনারা ফোন দিবে, এখন আমার কাছে নাই। আমি ঢাকার খুলনার চ্যালেঞ্জটা একটু বলেন তো। চ্যালেঞ্জ সমান। এমন চিত্র রাজধানীর অধিকাংশ থানার। ঢাল নেই, তলোয়ার নেই, যেন নিধিরাম সর্দার। কাগজে কলমে 1443টি গাড়ি থাকার কথা থাকলেও অধিকাংশ নষ্ট ও সিনিয়র অফিসারদের ব্যবহারের জন্য। দ্রুত রেসপন্স টিম কিভাবে কাজ করবে, পুলিশ কত দ্রুত কেন্দ্রগুলোতে যেতে পারে, সবগুলো জিনিস মাথায় রেখে আমরা কিন্তু কেন্দ্রগুলোকে ভাগ করেছি। তো যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই আমাদের যথেষ্ট সতর্কতা থাকবে এবং সেই অনুযায়ী আমরা কেন্দ্রগুলোকে ভাগ করছি। শুধু ঢাকা নয়, প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে দেশের বিভিন্ন স্থানে। পুলিশের প্রস্তুতি কি? যারা টার্গেট কিলিংয়ের সাথে জড়িত এরকম তালিকা আমরা ইতিপূর্বে করেছি এবং অনেকেই গোয়েন্দা নজরদারিতে, আমাদের গোয়েন্দা নজরদারিতে আছে এবং কিছু লোককে কিন্তু ইতিপূর্বে গ্রেফতারও করা হয়েছে। তো এই জিনিসটা আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছি। পুলিশের একার পক্ষে এত মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়, দরকার সমন্বিত উদ্যোগ, বলছে নিরাপত্তা বিশ্লেষকরা। আমি খুবই হতাশ এই রিসেন্ট কয়েকটা ঘটনা দেখে। ওসমান হাদির মৃত্যুটা এবং আরও 2-1টা টার্গেট কিলিং হয়েছে। এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না এবং এটা ভোটারদের মনে একটা ভীতি সৃষ্টি করবে এবং আমি মনে করি যে গোষ্ঠীটা একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন চায় না। সহিংসতার আশঙ্কার মাঝেই নির্বাচন সামনে রেখে পুলিশের প্রস্তুতির উপর তাকিয়ে দেশবাসী। শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে রাখা যায় সেটাই নির্ধারণ করবে নির্বাচনের পরিবেশ। আরিফ হোসেন, এখন, ঢাকা। যুক্তরাষ্ট্রের কাছে কার্যকর থাকা 20% পারস্পরিক শুল্ক আরও কমানোর প্রস্তাব দিয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ওয়াশিংটনে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমসন গ্রিয়ারের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেন তিনি। প্রস্তাবটি ইতিবাচক বিবেচনায় আশ্বাস দিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বৈঠকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য ঘাটতি কমাতে সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরেন ডক্টর খলিলুর রহমান। তিনি জানান, পারস্পরিক বাণিজ্য চুক্তি আনুষ্ঠানিকভাবে কার্যকরের আগেই যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমানোর বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। বৈঠকে যুক্তরাষ্ট্রের উপকরণ ব্যবহার করে তৈরি পোশাক পণ্যের উপর শুল্ক কমানো বা প্রত্যাহারের বিষয়েও আলোচনা হয়। বৈঠকে উপদেষ্টা খলিলুর রহমানের সাথে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। ঘন কুয়াশায় কুমিল্লা, চট্টগ্রাম ও মুন্সিগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় 10 জন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে 35 জনের বেশি। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে।
মাঝরাতে ঘন কুয়াশায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বারৈয়ারহাট এলাকায় কাঠ বোঝাই একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় সেন্ট মার্টিন পরিবহনের দ্বিতল বাস। এ সময় দুমড়ে মুচড়ে যায় বাসের সামনের অংশ। ঘটনাস্থলেই নৌবাহিনীর সদস্য নাফিস আহমেদ অয়ন সহ 3 জন নিহত হয়। সেন্ট মার্টিন পরিবহনের স্পিড হয়তো বেশি ছিল, তার জন্য কাছাকাছি গিয়ে হয়তো নিয়ন্ত্রণ করতে পারে এক পাশে গাড়িটির এক পাশেই আঘাত করছে, যেটা গাড়ি দেখে বোঝা যাচ্ছে। হয়তো অতিরিক্ত গতির কারণে, না দেখতে পারার কারণে, কুয়াশায় না দেখতে পারার কারণে এই অ্যাক্সিডেন্টের ঘটনাটা ঘটেছে। এদিকে ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদি খানেও থেমে থাকা একটি পণ্যবাহী ট্রাকের পেছনে ধাক্কা দেয় যাত্রীবাহী বাস পূর্বাশা পরিবহন। এই সময় বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে যাত্রীরা বাসের ভেতরে আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে একজনের মরদেহ উদ্ধার করে। আহতদের পাঠানো হয় হাসপাতালে। এছাড়া কুমিল্লার ইলিয়টগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে বাস উল্টে 2 জনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ফেনীগামী স্টারলাইন পরিবহনের একটি বাস তুর্নিপাড়া ইউটার্নে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে বিপরীত লাইনে গিয়ে উল্টে যায়। আপনার অপসরা এখন। ধর্মঘট প্রত্যাহার হলেও এখনও কাটেনি সিলিন্ডার গ্যাসের সংকট। দোকানগুলোতে সিলিন্ডার থাকলেও বেশিরভাগই রয়েছে খালি। এছাড়া কিছু জায়গায় সিলিন্ডার পাওয়া গেলেও বিক্রি হচ্ছে বাড়তি দামে। রাজশাহীতে চলছে গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। বাড়তি দাম নিয়েও সিলিন্ডার পাচ্ছেন না গ্রাহকরা। বিভিন্ন এলপিজি ডিপো ও খুচরা দোকানে খোলা থাকলেও বন্ধ রয়েছে বিক্রি, ফলে চরম দুর্ভোগে পড়েছেন গ্রাহকরা। একই অবস্থা বরিশালেও। নগরীতে প্রতি মাসে সিলিন্ডারের চাহিদা 70 থেকে 80 হাজার। সেখানে বর্তমানে সরবরাহ নেমেছে অর্ধেকেরও কমে, ফলে অনেকেই গ্যাস কিনতে এসে ফিরে যাচ্ছেন। ময়মনসিংহেও সিলিন্ডার গ্যাসের সংকট কাটেনি। যাও 2-1 জায়গায় মিলছে, তাও বিক্রি হচ্ছে কোম্পানির নির্ধারিত মূল্যের তুলনায় 200 থেকে 300 টাকা বাড়তি দরে। ক্রেতারা বলছেন, গ্যাস না পেয়ে মাটির চুলা, রাইস কুকার, ইলেকট্রিক চুলায় ভরসা করতে হচ্ছে তাদের। এখন তো গ্যাসের সমস্যা, 2200-2500 টাকা, 2000 টাকা গ্যাস এরপর কিনে নিছি। এখন আগামী গ্যাসেকাল থেকে গ্যাস আবার বন্ধ করে দিছে। 1306 টাকা কোম্পানি রেট করছে, কিন্তু ডিস্ট্রিবিউটাররা নিতেছে আমাদের কাছে 1520 টাকা, 50 টাকা। তার দোকানদাররা, সাধারণ যে দোকানদার আছে, যেন আমার মতো দোকানদার, এরকম 50-60টা দোকানদার আছে, তাদেরকে যদি 50 টাকা করে মাল দেওয়া হয় বিভিন্ন কোম্পানি মিলায়, তাহলে তো আর ক্রাইসিস থাকে না। কুমিল্লায় নারী ভোটার প্রায় অর্ধেক। দেশ ও সমাজ পরিবর্তনে অংশীদারিত্ব চান তারা। সংখ্যায় শক্ত অবস্থান থাকলেও নির্বাচনের মাঠে সিদ্ধান্ত, প্রতিশ্রুতি ও উন্নয়ন পরিকল্পনায় নারীর ভাবনা আসলে কতটা গুরুত্ব পাচ্ছে, সেই বিস্তারিত জানাচ্ছেন খালেদ সাইফুল্লাহ। হাড় কাঁপানো শীতে কুমিল্লার নমশূদ্রপল্লীতে বাঁশ দিয়ে ব্যবহার্য সামগ্রী তৈরি করছেন রত্না, ছায়ারানী ও দীপালির মতো গ্রামের নারীরা। কাঁচামালের দাম বাড়ায় রুটি রুজির উপায় নিয়ে শঙ্কিত তারা। নির্বাচন নিয়ে নানা আক্ষেপ থাকলেও প্রত্যাশারও কমতি নেই তাদের। তারা বিভিন্ন দিক থেকে সুবিধা বঞ্চিত, আবার তারা দেখা গেছে বিভিন্ন কার্যক্রমগুলোতে যখন তারা যুক্ত হচ্ছে, তারা সেই সকল সুযোগ সুবিধা বা সেই সকল প্রায়োরিটিটা পাচ্ছে না। গৃহস্থালী, কৃষি, কলকারখানা, শিক্ষা, হাসপাতাল, আইনাঙ্গন বা প্রশাসন, সর্বত্রই নারীরা নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছেন। নারীর নিরাপত্তা এবং নারীরা যাতে বৈষম্যের শিকার না হয়, সরকারের কাছে আমরা খাওয়াইবো, ফিন্দাইবো, সুন্দর করে চালাইবো। কুমিল্লায় মোট ৪৯,৩১,০০০ ভোটারের মাঝে নারী ভোটার ২৩,৯৫,০০০। তাই এবারের নির্বাচনে প্রার্থীদের জয়ের জন্য নিয়ামক শক্তি হতে পারে তাদের ভোট। এমন একটি পরিস্থিতি নিশ্চিত করবে যেখানে একজন নারী চাইলেই তার মনের ভাব প্রকাশ করতে পারবে, তার জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত হবে। নারী পুরুষ ভেদাভেদ না করে মানুষ আমরা কিভাবে নিজেকে দিন দিন উন্নতি নিতে পারবো। নারীরা আজ আর 4 দেয়ালেই সীমাবদ্ধ নন। তারা প্রশ্ন করেন, সিদ্ধান্ত চান, জবাবদিহিতা খোঁজেন। নারীরা পরিবর্তনের শক্তি। নির্বাচনী ইশতেহারে নারী বান্ধব পরিকল্পনা রাখতে হবে। নারীর শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ যেন তারা পায়, সেরকম জনবান্ধব প্রতিনিধি বর্তমানে নারীরা চাচ্ছেন। তাদের প্রত্যাশা শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব পরিবর্তনের পথে হাঁটবেন নির্বাচিত জনপ্রতিনিধিরা। ভোটের অঙ্কে নয়, নীতির কেন্দ্রে নারীদের ভাবনাকে স্থান দিবেন। সেই যাত্রায় অংশীজন হতে চায় কুমিল্লার নারীরাও।
খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। ছুটির দিনে সাপ্তাহিক চাহিদার অনুপাতে সবজি সরবরাহ কিছুটা কম রাজধানীর কারওয়ান বাজারে, তবে তাই বেড়েছে বেশিরভাগ সবজির দাম। এদিকে মাছ ও ডিমের দাম অনেকটাই স্থির থাকলেও বাড়তি মশলার বাজার। বিস্তারিত জানাচ্ছেন রাব্বি আল রাহিদ। রাজধানীর আবহাওয়া শীতল হলেও উত্তাপ কারওয়ান বাজারে। ভরা মৌসুমেও কমছে না সবজির দাম। প্রকারভেদে অধিকাংশ সবজির দাম বেড়েছে 10 থেকে 20 টাকা। এখনও 100 ঘরে কাঁচামরিচের দাম। বাড়তি টমেটোর দর। মশলার বাজারেও ঊর্ধ্বগতি। সব সবজির দাম বেশি, কমছে না। সব সবজির দাম বেশি, মাল কম আসে। এই কুয়াশার জন্য ঠিক মতো বাটারা মাল আনতে পারে না বা কাটতে পারে না, জানি না। কিন্তু আমরা তো মাল কিনি 20 কেজি 15 কেজি করে। সব মালের দাম বেশি দিয়ে কিনতে হয়। একটা মাল কম দামে কিনতে হয়। শসা হয়ে গেছে 120 টাকা কেজি, ক্ষীরা হয়ে গেছে 100 টাকা কেজি, ওই লাউ হয়ে গেছে একটা 150 টাকা 120 টাকা। প্রতিটা মালের দাম বেশি। মশলার দাম এক বিন্দু কম, মশলার দাম আরও বাড়ছে। 1 কেজি এলাচের দাম আপনার 4800 টাকা, 5000 টাকা, 5200 টাকা। 1 কেজি লবঙ্গের দাম হলো আপনার 1350 আর 1400। সবচেয়ে বেশি বাড়ছে আপনার কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, যেগুলো এখন শীত মৌসুমে চলেও বেশি, আবার দাম অনেক বেশি। এদিকে ডিমের দাম স্থির থাকলেও কেজিতে কিছুটা বেড়েছে গরু, খাসি ও ব্রয়লারের মাংসের দাম। সবজির দামটা কম থাকলে ডিমের দামটাও কম থাকে, কারণ এটা হচ্ছে কাঁচামাল, এটা হচ্ছে দামটা ওঠানামা করে। গত সপ্তাহ থেকে এখন 10-15 টাকা বেশি কেজিতে মুরগির দাম। গত সপ্তাহে ছিল আপনার হলো 40 টাকা, এখন 50-55 এরকম। বাজারের এমন পরিস্থিতিতে অনেকটাই হতাশ ক্রেতারা। বাজার সিন্ডিকেটের প্রভাব নিয়ে ক্ষুব্ধ তারা। বাজারের পরিস্থিতি আসলে অনেক উচ্চ পর্যায়ে পড়ে গেছে। এখন বর্তমান যে বাজারের পরিস্থিতি, মানে আসলেই মাথা ঘুরে যায়। এক কথায় মানে বাজার হট। এখানে কিছু সিন্ডিকেটের প্রভাব আছে। এই সিন্ডিকেট ভাঙতে হলে আমাদের নজরদারি বাড়াইতে হবে বা সরকারের মনিটরিং বাড়াইতে হবে, তাহলে কিছুটা কমে আসতে পারে বলে মনে হয় আর কি। নিত্যপণ্যের এমন ঊর্ধ্বগতি দ্রুতই কেটে যাবে বলে আশা প্রকাশ করেন ক্রেতারা। রাব্বি আল রাহিদ, এখন ঢাকা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 6ঠ দিন আজ। সাপ্তাহিক ছুটির দিন হয়, ক্রেতা দর্শনার্থীদের ভিড় বাড়ছে, জমে উঠতে শুরু করেছে কেনাবেচা। বাণিজ্য মেলা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন শারমিন পুতুল। পুতুল, ছুটির দিনে বেচাকেনা কেমন দেখছেন এবং ক্রেতা দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? রাত্রি আমি দুপুর 12টা থেকে এখানে ছিলাম, তো দেখেছি যে দর্শনার্থী কিন্তু এখন প্রায় 2টা বেজে গেছে, 2-2:30টার মতো প্রায় বাজে। এখন কিন্তু আগের তুলনায় অনেক বেশি ক্রেতাদের ভিড় আমরা দেখতে পেয়েছি এবং দর্শনার্থীরাও কিন্তু এসে বলছেন যে আজকে তারা পারিবারিক একটা ছুটি থাকে অনেকেরই, সেই ছুটিটাকে তারা বাণিজ্য মেলায় আসতে গিয়ে তারা হচ্ছে এই ছুটিটাকে তারা একটু এনজয় করতে চাচ্ছে পরিবারের সাথে। আর আমরা দেখেছি যে এখানে যে স্টলগুলো রয়েছে সেই স্টলগুলোতে কিন্তু আপনার বিভিন্ন স্টলগুলোতে অনেক বেশি ভিড় দেখেছি এবং ক্রেতাদের আকর্ষিত করার জন্য কিন্তু ছাড়ের অনেক ব্যবস্থা রয়েছে। আর আপনি তো জানেন যে যারা গৃহিণীরা রয়েছেন তাদের কিন্তু প্রথম পছন্দই কিন্তু কুকারিজের দোকানগুলো। সেই কুকারিজের যারা বিক্রি করছেন তাদের গৃহিণী এবং ক্রেতাদেরকে আকৃষ্ট করার জন্য তারা কিন্তু বিভিন্ন প্রকার ছাড় দিচ্ছেন, 20% থেকে 50%ও কোনো কোনো ক্ষেত্রে ছাড় দিচ্ছেন। তাছাড়া ছোট বাচ্চাদের বেশ মূল আকর্ষণ আমি এসে যেটা লক্ষ্য করেছি, তারা কিন্তু বিভিন্ন প্রাণীর যে আছে প্রাণীর মতো করে দেখতে যেই ব্যাগগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা বেশ আকৃষ্ট হচ্ছে এবং সেই স্টলগুলোতে কিন্তু বাচ্চাদের ভিড় আমরা দেখতে পেয়েছি এবং বিভিন্ন মাথার হেয়ার ব্যান্ড, কালারফুল যে হেয়ার ব্যান্ডগুলো রয়েছে সেগুলো দেখেছি। একটা শিশু কান্নাও করছিল, সেগুলো তার মা যেন তাকে কিনে দেয় সেটা আমরা লক্ষ্য করেছি। এছাড়া এই যে বিদেশি যে স্টলগুলো রয়েছে, পাকিস্তানি এবং ইন্ডিয়ান কিছু দেখেছি, থাইল্যান্ডের কিছু দেখেছি, সেখানেও কিন্তু যারা দর্শনার্থী রয়েছেন এবং ক্রেতা রয়েছেন তাদের আমরা উপস্থিতি লক্ষ্য করেছি এবং বিক্রেতারাও বলছেন আগের তুলনায় আজকে শুক্রবার হওয়াতে বেচা বিক্রি কিন্তু বেশ ভালোই আমরা লক্ষ্য করতে পেরেছি। রাত্রি এই ছিল আমার কাছে। আন্তর্জাতিক বাণিজ্য মেলার বেচা বিক্রি নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন শারমিন পুতুল। ইরানে অর্থনৈতিক সংকটের জেরে চলমান বিক্ষোভ সরকার বিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগের দাবিতে উত্তাল তেহরান সহ গোটা ইরান। আগুন দেওয়া হয়েছে সরকারি টিভি চ্যানেল, গভর্নরের অফিস সহ সরকারি বেসরকারি স্থাপনায়। প্রায় 2 সপ্তাহের আন্দোলনে প্রাণ গেছে অন্তত 45 জনের। ইন্টারনেটের পর মোবাইল ফোন সেবাও বিঘ্নিত হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। আন্দোলনকারীদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে হামলা চালায় পুলিশ।
বিক্ষোভ চলাকালে ইসলামী বিপ্লবী গার্ডের এক সদস্যের মৃত্যুর পর আন্দোলন সহিংস হয়ে ওঠে। ইরান সরকার দেশটির আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের নির্দেশ দিলেও ১৩ দিনের ব্যবধানে ৮ নিরাপত্তা কর্মীসহ প্রাণ হারিয়েছে প্রায় অর্ধশত মানুষ। গ্রেপ্তার করা হয় ২৫০০-এর বেশি বিক্ষোভকারীকে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টায় ইরানের সরকার বিরোধী বিক্ষোভের ডাক দেন দেশটির নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। তিনি ইরানি রাজতন্ত্রের শেষ উত্তরাধিকারী। সশস্ত্র ও নিরাপত্তা বাহিনীকে ইরানের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান রেজা পাহলভি। পাহলভির ডাকে বিশাল মিছিল নিয়ে রাস্তায় নামে হাজারো মানুষ। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উৎখাত করে রেজা পাহলভিকে প্রত্যাবর্তনের দাবিতে স্লোগানে ফেটে পড়ে তেহরানের আশেপাশের এলাকা। স্বৈরশাসকের মৃত্যু ইসলামী প্রজাতন্ত্রের মৃত্যু বলে স্লোগান দেয় বিক্ষোভকারীরা। হাজার হাজার মানুষের কণ্ঠে ভেসে আসে স্বাধীনতার জন্য ইরানে এটিই হবে শেষ যুদ্ধ। বিক্ষোভ দমাতে ইন্টারনেট বন্ধের পর কেটে দেওয়া হয় ল্যান্ডলাইন ও স্যাটেলাইট সিগন্যালও। এক পর্যায়ে পুলিশের গাড়ি, সরকারি টেলিভিশনের একটি ভবন, গভর্নর অফিস সহ বহু সরকারি বেসরকারি স্থাপনায় আগুন দেয় বিক্ষোভকারীরা। এ সময় ইরানের ফার্স প্রদেশে কুদস বাহিনীর সাবেক প্রধান কাশেম সোলাইমানির ভাস্কর্য ভেঙে ফেলে দেওয়া হয়। এদিকে চলমান আন্দোলনে বিক্ষোভকারীদের হত্যা করলে ইরানের বিরুদ্ধে কঠোর হামলা চালানোর আবারও হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এক রেডিও সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র খুব কাছ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। গেল ৩ বছরের মধ্যে দেশটিতে এটিই সবচেয়ে বড় আন্দোলন। অব্যবস্থাপনা, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা নিষেধাজ্ঞায় অর্থনৈতিক দুর্দশায় ভুগছে ইরান। ডিসেম্বরে মুদ্রাস্ফীতির হার ৫২% ছাড়িয়ে গেছে। তানভীর চানি, এখন বিশ্ব। এবারে খেলা প্রসঙ্গ। ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার প্রশ্নে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মপদ্ধতির সমালোচনা করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তার মন্তব্যের প্রক্রিয়ায় বিসিবি পরিচালক নাজমুল ইসলামের এক ফেসবুক পোস্টে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। তবে এখন টেলিভিশনকে পরিচালক নাজমুল জানান, নিজের মন্তব্যের জন্য অনুতপ্ত নন তিনি। জুবাইর আহমেদের প্রতিবেদন। ৬ অক্টোবরের নির্বাচনের আগে থেকে মুখোমুখি অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং তামিম ইকবাল। জাতীয় দলের সাবেক অধিনায়ক বর্তমান ক্রিকেট বোর্ডকে বরাবরই বলছেন অবৈধ, করেছেন নানামুখী সমালোচনা। এবার বিশ্বকাপ ভেন্যুতে নিরাপত্তা ইস্যুতে আবারও মুখোমুখি দুই পক্ষ, যেখানে তামিম ইকবালের মন্তব্য বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ এবং আর্থিক দিক বিবেচনা করেই ভারতে খেলতে যাওয়া না যাওয়ার সিদ্ধান্তে নেওয়া উচিত। তামিমের এমন মন্তব্যের পরই তাকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম, যেখানে তামিমের বিপক্ষে ভারতীয় পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন এই পরিচালক। কিন্তু কেন এমন ভাষায় মন্তব্য, এখন টিভিকে সেই ব্যাখ্যা দিয়েছেন বিসিবির এই পরিচালক। ইন্ডিয়া মানে ভারতীয় কর্তৃপক্ষ বলেন, ভারতীয় মিডিয়া বলেন, ভারতীয় প্রোপাগান্ডা বলেন, একটা জিনিসকে এখন হাইলাইট করতেছে যে বাংলাদেশ ভীষণভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং বাংলাদেশ পয়েন্ট হারাবে, এই করবে সেই করবে বিভিন্ন জিনিস। আপনার এইটা হচ্ছে এখন ভারতীয় সবচেয়ে বড় প্রোপাগান্ডা। অবশ্য সামাজিক মাধ্যমের সেই মন্তব্য একান্তই ব্যক্তিগত বলে উল্লেখ করেছেন তিনি। দায় নেই ক্রিকেট বোর্ডের। একদমই আমার ব্যক্তিগত জিনিস, সম্পূর্ণ এটা অযৌক্তিক একটা কথাবার্তা বলতেছে। তার কারণ হচ্ছে যে আমি তো বোর্ডের পক্ষ থেকে আমি তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পেজে আমি মতামত দেই। তবে ব্যক্তিগত মন্তব্য হলেও সহসায় আলোচনা থেকে রেহাই পাচ্ছেন না নাজমুল ইসলাম। বোর্ডের পরিচালক হিসেবে তার এমন মন্তব্য কতটা যৌক্তিক তা নিয়েও চলছে পাল্টাপাল্টি আলোচনা। জুবাইর আহমেদ, এখন। এর মধ্যে দিয়ে চলে এলাম এখন দুপুরের আয়োজনের একেবারে শেষ প্রান্তে। তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। পাবনা ১ ও ২ আসনে নির্বাচন স্থগিত। ইসি রহমানেল মাসুদের দাবি সঠিক নয় বলছে জনসংযোগ দপ্তর। প্রার্থিতা ফিরে পেতে আপিলের শেষ দিন আজ। রাজনৈতিক নেতাদের হত্যায় দৃশ্যমান পদক্ষেপ নেই ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে তৎপর সরকার, জানালেন প্রেস সচিব। নির্বাচন এগিয়ে এলেও রাজধানীর বেশিরভাগ থানায় গাড়ি সংকট। হাতে গোনা টহল টিমের সীমিত নজরদারিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ। ঘন কুয়াশায় কুমিল্লা, চট্টগ্রাম ও মুন্সিগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় 10 জন নিহত, আহত কমপক্ষে 35, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
আর এই ছিল এখন দুপুরের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekontv।